আসসালামু আলাইকুম সবাইকে। অপরিণত ভালোবাসা গল্পের 59 নম্বর পার্ট। তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করা যাক। তৃতীয় ব্যক্তি যখন কোনো সম্পর্কে প্রবেশ করে তখন সেই বন্ধনে ফাটল ধরাটাই নিতান্তই স্বাভাবিক। তাই প্রত্যেক মানুষ প্রতিটি সম্পর্কের বন্ধন ধরে রাখতে তৃতীয় ব্যক্তিকে ঘৃণা করে। তারা কি কোনোভাবে ইকরাকে তেমন ভাবে দেখছে? দেখতেও পারে, কিন্তু শ্রাবণ এখনো বুঝেনি সেটা। কারণ ইকরা সামিউল শেখের চাচাতো ভাইয়ের মেয়ে। ইকরার বাবা ইসমাইল শেখ প্রবাসী, তার স্ত্রী মারা গিয়েছেন ইকরার জন্মের সময়ে। সেই সময়ে সামিউল শেখই ছিলেন ভাইদের মধ্যে সবচেয়ে সচ্ছল। তাই দায়িত্ববোধ থেকেই হোক বা মানবিক বোধ থেকেই হোক না কেন, তিনি নিজে থেকে ইকরার সম্পূর্ণ দায়িত্ব নিয়েছিলেন। মেয়ের মতো করে না দেখলেও ভাতিজির পরিচয়ে বাড়িতে জায়গা দিয়েছিলেন। তাই ছোট থেকেই শ্রাবণ আর ইকরা একসাথে বড় হয়েছে। সমবয়সী ছিল তারা, একই শ্রেণীতে একই সাথে পড়াশোনাও করেছে। ইকরার এখনো মনে পড়ে ছোটবেলায় গুটি গুটি পায়ে সে আর শ্রাবণ একসাথে হাত ধরে স্কুলে গিয়েছে, খেলাধুলা করেছে, হাওয়াই মিঠাই খেয়েছে, কত স্মৃতি জমিয়েছে তারা একসাথে। কিন্তু বড় হওয়ার সাথে সাথে সময় আর সম্পর্ক বদলাই। দুজনে যখন প্রাইমারি স্কুলে পড়াশোনা শেষ করে 5 পাস করলো, তখন শ্রাবণ বয়েজ স্কুলে ভর্তি হয়ে যায় আর ইকরাকে গার্লস স্কুলে ভর্তি করে দেয় সামিউল শেখ। যদিও একই কোচিং এ পড়তো তারা, এভাবে পুরো 10 বছরের স্কুল জীবনটা তারা একসাথেই কাটিয়ে দিয়েছে বলা যায়। এমনকি বিদেশেও পাড়ি দিয়েছিল একসাথে, কিন্তু দেশ ছিল আলাদা, তাই ব্যস্ততায় যোগাযোগ হয়নি অনেকদিন। তবে হ্যাঁ, নারীর সবচেয়ে বড় দুর্বলতা হলো ভালোবাসা এবং যত্ন। ছোট থেকেই শ্রাবণ ইকরার প্রতি একটা ভালো মনোভাব পোষণ করত। ইকরার প্রতি যত্নশীল ছিল সে। একসাথে স্কুলে যাওয়ার সময় ইকরা যতবার হুঁচট খেত ততবার ধমক দিয়ে হাত চেপে ধরতো শ্রাবণ। শ্রাবণ হয়তো বোনের চোখে দেখেছে ইকরাকে, প্রথম থেকেই দেখেছে, কিন্তু ওই যে ইকরার ক্ষেত্রে মেয়েলি সূত্রটা কেটে গেছে। যত্নে গলে গিয়ে সময় মন দিয়ে বসেছিল শ্রাবণকে। মনটা যখন একটু একটু করে বড় হতে থাকলো, ক্লাস 8 এর দিকে ইকরা শ্রাবণকে পছন্দ করে ফেললো। মনে মনে যে কত কিছু ভেবেছে শ্রাবণকে নিয়ে, কল্পনার জগতে যে কত আঁকিবুকি করেছে তা তো আর কেউ জানে না। ইকরা ভেবেছিল, এমনকি এই বাড়িতে পা রাখার আগ মুহূর্ত পর্যন্ত ভেবেছিল যে শ্রাবণ হয়তো তার প্রতি দুর্বল, হয়তো কোনো একদিন নিশ্চয়ই মনের কথা বলবে, একে অপরকে কনফারেন্স করবে। কিন্তু ধারণা কি ভুল? সে কি তাহলে মরিচিকার পেছনে ছুটেছে? এসব ভাবনায় মত্ত থাকা ইকরা টনক নড়ল শ্রাবণের কণ্ঠে। সিঁড়ি দিয়ে ধারার হাত ধরে নামছে শ্রাবণ, সাথে ধারার দিকে তাকিয়ে কিছু একটা বলছে। ইকরার বুক মোচড় দিল। সে তো এভাবেই শ্রাবণের হাত ধরে চলার স্বপ্ন দেখেছিল। স্বপ্নটা বাস্তবে হতে পারলে কি খুব খারাপ হতো। এতদিন পর শ্রাবণকে দেখে বুক জোড়ালেও মনে শান্তি মিলল না ইকরার। কোনো মতে ঢুক গিলে মিষ্টি হাসি ঝুলিয়ে নিল সে। শ্রাবণ ধারাকে নিয়ে এগিয়ে আসছে। ইকরাকে দেখেই হাসলো শ্রাবণ। এসে ইকরার মাথায় একটা গাট্টা মেরে হেসে বলল, কিরে মিকি মাউস, কি অবস্থা? ম্যাম সাহেব হয়ে গেছিস দেখছি। সালমা বেগম হু হু করে হাসলেন। ছোট থেকে শ্রাবণ ইকরাকে মিকি মাউস বলে ডাকে। ইকরাও হেসে ফেললো এতদিন পর চিরচেনা ডাকটা শুনে। ভাব নিয়ে বলল, ম্যাম সাহেব তো হতেই হবে, নইলে বিদেশি সাদা বেটা পটাবো কেমনে? ব্রিটিশ দুলাভাই চাস না? শ্রাবণ বোঝার ভঙ্গিতে মাথা নেড়ে বলল, তাও ঠিক, অবশ্যই চাই। এরপর ধারার দিকে ইশারা করে আরেকটু ভাব নিয়ে বলল, যাকগে, ওকে দেখেছিস? আমার বউ সুন্দর না? ধারা চমক খেলো। হুট করে কেউ এভাবে বলে? ইকরার হাসি অল্প একটু কমলো, তবুও ঠোঁটের ব্যাসার্ধ ঠিক রেখে শুকনো ঢুক গিলে কোনো মতো বলল, হ্যাঁ দেখেছি, খুব সুন্দর। এরপরে খানিকটা ঠোঁট বাঁকিয়ে বলল, শয়তান বেড়া, আমাকে না বলে ফট করে বিয়ে করে নিলি? একটা রুষ্ট খেতে পারলাম না, তোর বিয়েতে চিকনি চামিলি ডান্স তাও দিতে পারলাম না। এমন বেইমানি না করলেও পারতি শ্রাবণ, অভিশাপ দিলাম, জীবনে ডিভোর্স পাবি না। শ্রাবণ ধারার দিকে তাকিয়ে হাসলো। সালমা বেগম এবার হা হুতাশ করে বলে উঠলে, তার বলতে আর বলিস না ইকরা, রোস্ট খাওয়া তো দূরের কথা, ওর বিয়ের কোনো অনুষ্ঠানই করা হয়নি, কোনো আত্মীয়ই আসেনি। এভাবে ফট করে বিয়ে করলে কি কিছু হয়? ধারা এবার মলিন হাসলো, একবার শ্রাবণের দিকে তাকালো আর একবার ইকরার দিকে তাকালো। এতটা খোলামেলা সাবলীল আলোচনা দেখে ধারার মনটা একটু স্বস্তি পেল। নিজেকে মনে মনে ভুল ভেবে শাসালো। কেন যেন উল্টাপাল্টা চিন্তা ভাবনা করে সে। শ্রাবণ এবার ধারাকে বলল, ইকরার সাথে ছোট থেকে ছিলাম বুঝলে, ও আমার প্রবাসী চাচ্চুটার মেয়ে। আমার পাশের ঘরটায় ও থাকতো, ভীষণ পাজি মেয়ে ছিল। ছোটবেলায় তোমার মতো অস্থির ছিল, বারবার হুচট খেয়ে মুখ থুবড়ে পড়তো। কতবার যে মরতে মরতে বেঁচেছে বলেই হাসি আটকাতে পারলো না শ্রাবণ। ধারাও শ্রাবণের থেকে চোখ সরিয়ে ইকরার দিকে তাকিয়ে হাসলো, সাবলীল ভাবে হাসলো, কথা বলল না। ইকরা এবার শ্রাবণকে ধাক্কা দিয়ে বলল, ফাজলামো করবি না শ্রাবণ, তোর বউয়ের সামনে অপমান করছিস। সুন্দরী বউ পেয়ে অহংকার বেড়েছে না? শ্রাবণ মাথা নেড়ে সিরিয়াস ভঙ্গিতে বলল, হ্যাঁ অবশ্যই, সুন্দর বউ থাকলে তো একটু অহংকার থাকবেই। সালমা বেগম শেষ রুটিটা প্লেটে তুললেন। আহা থামো তোমরা, কি শুরু করলে? অভ্যাস আর বদলালো না তোদের। ছোটতে যেমন চুলোচুলি করতি, এখনো কর, যা কর সর এখান থেকে। তারপর ধারাকে বললেন, ধারা আয় তোমা, প্লেটগুলো টেবিলে একটু সাজিয়ে দে। ধারা মাথা নেড়ে এগিয়ে আসতে চাইলে ইকরা ধারার হাত খপ করে ধরে ফেলে। ধারা ভ্রুকুচকে নিজের হাতের দিকে তাকিয়ে ইকরার মুখের দিকে তাকাই। এক মুহূর্তের জন্য থমকে তাকালো। ইকরা ঠোঁটে মিষ্টি হাসি ঝুলিয়ে সালমা বেগমের দিকে চেয়ে বলল, আমি আছি তো আন্টি, কতদিন ধরে তোমার কাছে হেল্প করি না? আজ বরং আমি করি। ধারা তো সবসময় করে, তাই না ধারা, কি বলো?
তারা চোখ সরু করে তাকিয়ে থাকলো কিছুক্ষণ। দুজনের দৃষ্টি এক হলো আবারও। ইকরার ঠোঁটে মিষ্টি হাসিটা এবার কেন যেন কৃত্রিম মনে হলো ধারার কাছে। তবুও ঠোঁট কামড়ে মাথা ঝাঁকিয়ে বলল, সেটাই, সবসময় তো আমিই করব, সারা জীবন তো আমাকেই করতে হবে, একদিন না করলে কিছু হবে না। ইকরা হাসি একেবারে ধপ করে নিভে গেল। তারা এবারও বাঁকা ঠোঁটে মিষ্টি হাসলো। শ্রাবণ খানিক দূরে থাকায় শুনতে পেল না কারো কথা, কিন্তু এদিকে ধারার কথাটা সালমা বেগম শুনেছে। অবাক হয়ে তাকিয়েছেও বটে। মেয়েটা এত গম্ভীর কণ্ঠে কথা বলা শিখলো কবে থেকে? ধারার দিকেই তাকিয়েছিল সালমা বেগম। ধারা এবার ছিটকে নিজের হাত ছাড়িয়ে নেয় ইকরার কাছ থেকে। সালমা বেগমের দিকে তাকিয়ে বলে ওঠে, আমি বাবাকে ঘুম থেকে তুলে দিতে যাচ্ছি মা, বেশি বেলা করলে আবার শেষমেশ শরীর খারাপ করবে বাবার, বলে আবারও ইকরার দিকে তাকালো ধারা। ইকরা এতক্ষণ একটা আত্মবিশ্বাসী মনোভাব ধরে রাখলেও ধারাকে একেবারে অন্য চোখে দেখলো। মুখ গম্ভীর রেখে তাকিয়ে রইল। ধারা আগের থেকেও মিষ্টি করে হেসে ইকরাকে বলল, টেবিলে খাবার সাজানোর আগে একটু ফ্রেশ হয়ে নিলে ভালো হয় ইকরা আপু, হাত মুখ ধুয়ে আসুন, আমি তোয়ালে রেখে যাচ্ছি। কথা শেষ হতেই ধারা আর কারো দিকে তাকালো না, সোজা রান্নাঘর থেকে বেরিয়ে এলো। এরপর ঘাড় ঘুরিয়ে শ্রাবণের দিকে তাকিয়ে জোর গলায় বলে উঠল, আপনি আগে ঘরে গিয়ে টি শার্টটা চেঞ্জ করে আসুন, তারপর খেতে বসবেন। শ্রাবণ অবাক হলো, টি শার্ট তো সে মাত্রই বদলেছে, এই টি শার্টে কি সমস্যা, আবার চেঞ্জ করবে কেন জিজ্ঞেস করতে চাইল সে, কিন্তু তার আগে ধারা ধুপধাপ করে সিঁড়ি বেয়ে সামিউল শেখের ঘরের দিকে চলে গেল। শ্রাবণ ভ্রুকুচকে কিছুক্ষণ তাকিয়ে রইল। এরপর ঠোঁট কামড়ে কিছু একটা ভেবেই ইকরার দিকে তাকালো। ইকরার পরনে নীল রঙের টপস থেকে নিজের দিকে তাকালো। কি আশ্চর্যকর অবস্থা, তারা কি শ্রাবণ আর ইকরার পরনে একই রঙের পোশাক দেখে হিংসায় জ্বলে ছাই হলো? শ্রাবণ প্রথমে ভাবলো তার সরল বউকে দিয়ে জেলাসি সম্ভব না, কিন্তু এর আগেও তো এমন হয়েছে, এবারেও কি বউ রেগে গেল? শিট! শ্রাবণ শেখ ভয় পেল। বউর কথা মতো সুরসুর করে ইকরাকে বিদায় জানিয়ে ঘরে ছুটলো। যত দ্রুত সম্ভব সাদা রঙের টি শার্ট পরে বউয়ের রাগ ভাঙাতে হবে। আর এদিকে অফিস থেকে অনন্তকালের জন্য ছুটি দেওয়া হয়েছে মনিরাকে। কথাটা শুনতে অদ্ভুত মনে হলেও সত্যি, কারণ জিহান শ্রাবণকে হুমকি দিয়েছে তার হবু বউকে ছুটি না দিলে সে আর বন্ধুত্ব রাখবে না। আর এদিকে জিহান পড়েছে আরেক মহাবিপদে। তার হিটলার শ্বশুর শর্ত ঠুকে দিয়েছে যে বিয়ের আগে জিহান আর কোনোভাবেই মনিরার সাথে দেখা করতে পারবে না। জিহানও মেনে নিয়েছে বাধ্য হয়ে। তবে ফোন আছে কি কারণে? ফোনের সদ্ব্যবহার করতে সক্ষম তারা। দিনরাত এক করে মনিরার সাথে ভিডিও অথবা অডিও কলে যুক্ত জিহান। আজও প্রতিদিনের মতো বিছানায় শুয়ে শুয়ে জিহানের সাথে প্রেমালাপ জুড়ে দিয়েছে মনিরা। একের পর এক বিষয় নিয়ে আলাপ করছে। বিয়েতে যে কি পরবে, কি করবে, হানিমুনে কোথায় যাবে, এমনকি কত বছর পর বাচ্চা পয়দা করবে সেই পর্যন্ত ভেবে নিয়েছে। একেই বলে গাছে কাঁঠাল গুফে তেল। কথায় এক পর্যায়ে ফোনটা নিয়ে পুরোপুরি শুয়ে পড়লো মনিরা। ভিডিও কলে থাকা জিহানের দিকে তাকিয়ে বলল, দেশে এখনো ঘোরা শেষ করতে পারিনি, আমরা হানিমুনটা দেশেই কোনো এক ভালো জায়গায় করি, কি বলো? ভ্রুকুচকালো জিহান। সেও বিছানায় উপর হয়ে শুয়ে আছে। হবু বউয়ের মুখে এমন কথা শুনে হতবাক হয়ে বলল, তুমি এত ছোট লোকি কথাবার্তা বলবে না মনিরা। তোমার বাপের কাছ থেকে 1000 টাকা নিয়ে চলে আসো, সাজেক থেকে ঘুরে আসি। মনিরা মুখ ভেঙচিয়ে টেনে টেনে বলল, আসছে আমার লাট সাহেব, সাজেক যাবে, তাও আবার 10,000 টাকা দিয়ে, খুব ভালো। বসে বসে স্বপ্ন দেখো তুমি, ভাওতাবাজি করার জায়গা পাও না তাই না? জিহান ঠোঁট বাঁকিয়ে বলল, তোমার বাপের কাছ থেকেই ভাওতাবাজি শেখা। চোখ গরম করে তাকালো মনিরা, তর্জনী তুলে বলল, খবরদার জিহান, আমার বাপকে নিয়ে একটা বাজে কথা বলবে না, গাছের সাথে উল্টো করে ঝুলিয়ে রাখবো। জিহান পাত্তা দিল না। সে কিছু একটা ভেবে ফট করে বলল, আচ্ছা শোনো না, আমি অন্য একটা কথা ভাবছিলাম। মনিরা বলল, কি কথা? জিহান বলল, হারামজাদা শ্রাবণের বিয়ে তো 40 আর অনুষ্ঠানের থেকে কম ছিল না, ওটা বিয়ে কম, মারামারি লেগেছিল বেশি। আমি ভাবছিলাম এই ফাঁকে যদি শ্রাবণের আরেকবার বিয়ে হয়ে যায় ভালোই হয়, আঙ্কেলকে একবার বলবে নাকি? মনিরা কিছুক্ষণের জন্য তবদা খেলো, এরপর হা করে তাকিয়ে বলল, এক বউ থাকতে শ্রাবণ ভাই আবার বিয়ে করতে যাবে কেন? পাগল নাকি? বেচারি ধারা মেয়েটার সংসার ভাঙতে চাও তুমি? জিহান চোখ শুরু করে তাকালো, তারপর বলল, তুমি কি ছোটতে হরলিক্স কম খেয়েছিলে? মনিরা মুখ কুচকে জবাব দিল, মোটেও না, অনেক খেয়েছি। জিহান বলল, তো ব্রেনের এত বাজে অবস্থা কেন? বিটিভির মতো ঝিরঝির করছে, রিপেয়ারিং হয়নি, মেবি ড্যামেজ হয়ে গেছে। মনিরা চোখ রাঙালো। জিহান ইশারায় শান্ত হতে বলল, তারপর বলল, আরে বলদি বেডি, বউ চেঞ্জ হবে এটা একবারও বলেছি নাকি? জাস্ট বিয়েটা আরেকবার হবে, স্বাভাবিকভাবে বিয়ে আর কি, আগেরটা তো কট খাওয়া টাইপ বিয়ে ছিল। মনিরা এবারে বুঝলো, সজোরে মাথা ঝাঁকিয়ে বিষয়টা আমলে নিল, কিন্তু হতাশ হয়ে বলল, আমার মনে হয় না শ্রাবণ ভাইয়ের ফ্যামিলি রাজি হবে, ওইসব বাদ দাও, উনাদের নিয়ে কথা না বলাই ভালো। জিহান এবারও ভাবলো, আসলেই না বলাই ভালো, উনারা কি করবেন সেটা একান্ত ব্যক্তিগত ব্যাপার, এখানে এভাবে কথা বলা বা এমন প্রস্তাব দেওয়াটা ভালো দেখায় না, বুঝলো জিহান। তাই মনে নিল মনিরার কথাখানা। আর এদিকে সামিউল শেখকে ঘুম থেকে তুলে দিয়ে আর নিচে গেল না ধারা। ঘরের দিকে এগোলো। কেবল একটা সাদা শার্ট পরে ঘর থেকে বেরিয়েছে শ্রাবণ। দরজা বেরোতেও পারেনি। এর মধ্যে ঝড়ের গতিতে ঘরে ঢুকতে চাইল ধারা, কিন্তু শ্রাবণকে দেখতে পায়নি। তাই অসাবধানতার কারণে দুজনেই একে অপরের সাথে সজোরে ধাক্কা খায়। বলিষ্ঠ দেহের অধিকারী শ্রাবণ একটুও নড়েনি, কিন্তু ছোটখাটো গরনের বেচারি ধারা ছিটকে পড়ল। কিন্তু শ্রাবণ তো দায়িত্বশীল। ফট করে বউর সুনিপুণ কোমরখানা চেপে ধরে নিজের কাছে টেনে নিল। এক হাত দিয়ে ধারার মাথা ধরে নিজের বুকে চেপে ধরলো। ধারা মুখ তুলে তাকালো শ্রাবণের দিকে। শ্রাবণও কাতর চোখে তাকালো, বোঝাতে চাইলো, তোমায় হুচুট খাওয়া থেকে বাঁচিয়েছি, এবারে ক্ষমা দাও, কিন্তু হলো না। তাই শ্রাবণও ঠোঁট চেপে কাতর
কাতর নয়নে তাকিয়ে রইল বউয়ের দিকে। কিন্তু আজ কেন যেন দৃষ্টিটা ভিন্নভাবে মিলিত হলো। আজ শ্রাবণের চোখে একরাশ অসহায়ত্ব, কাতরতা, আর ধারার চোখে স্পষ্ট অভিমান আর আগুন। শ্রাবণ তবুও ছাড়ল না ধারাকে, কোনো মতে বলল, একটু হলেই পড়ে যেতে, আস্তে ধীরে চলো, অত তড়িঘড়ি করে কোথায় যাচ্ছ? তারা নিজেকে ছাড়িয়ে নিয়ে সরে আসলো, কোনো জবাব না দিয়ে ঘরে ঢুকে পড়লো। শ্রাবণ অস্থির হয়ে নিল, তারপর বলল, দেখো ধারা, আমি সাদা টি শার্ট পরেছি, কেমন লাগছে? এটা নতুন। ধারা বিছানা বালিশ হাতে নিয়ে ঝাড়তে থাকলো, কোনো দিকে না তাকিয়েই বলে উঠলো, আপনার টি শার্ট, যা খুশি তাই পরুন, আমি আর কি বলবো। শ্রাবণ দীর্ঘশ্বাস ফেললো, এগিয়ে গিয়ে ধারার পাশে দাঁড়িয়ে বলল, রাগ করেছো কেন? কি হয়েছে তোমার? ধারা পুরোপুরি চেতে গেল, চুরগোলাতেই বলল, আশ্চর্য, কি হবে আমার? কিছুই তো হওয়ার কথা না, বারবার এক কথা কেন বলছেন? আমি কি বলেছি একবারও যে কিছু হয়েছে? ধারার এমন বকবকানি দেখে শ্রাবণ এবার ফট করে মেয়েটাকে নিজের কাছে টেনে নিল, আগের থেকেও বেশি শক্ত করে ধারার চলন্ত ঠোঁট দুটোই আঙুল রেখে মিষ্টি হেসে বলল, হুস, হয়েছে হয়েছে, এমন অস্থির হলে চলে ম্যাডাম? আপনি কি জানেন তো কিছু একটা পড়ছে? আমি সকাল থেকে পুরা গন্ধ পাচ্ছি। ধারা ভ্রু কুঁচকাল, তারপর বলল, মানে? শ্রাবণ আর জ্বালাতে চাইল না মেয়েটাকে, কপালে আঙুল বলিয়ে দিয়ে বলে উঠল, তুমি নিজের উপলব্ধি করো তো বউ, কেন এমন করছো? তারা নিজে জানে না যে কেন এমন করছে, সে নিজেও চিন্তিত হলো। কেন সে এমন করছে? কিছুই তো হয়নি। কারণ খুঁজতে গিয়ে ধারা আবিষ্কার করলো যে ইকরাকে তার কোনো মতেই পছন্দ হচ্ছে না। কেন যে ভালো লাগছে না? কেন? শ্রাবণ তো বলছেই ছোটবেলার বন্ধু, তার সামনেই তো কথা বললো, তবে এমন অদ্ভুত আচরণ কেন করছে? প্রশ্নটা নিজেই করলো ধারা, সাথে সাথেই মিলিয়ে গেল। আসলে বাচ্চা মেয়ের জন্য সে এতক্ষণ অনেক দূর পর্যন্ত কোনো রকম কারণ ছাড়াই ভেবেছে। বিষয়টা উপলব্ধি হতেই শান্ত হলো ধারা, কোনো মতে চোখ তুলে তাকালো শ্রাবণের দিকে, বাচ্চাদের মতো মুখ করে জিজ্ঞেস করলো, ইকরা আপু আপনাকে ভাইয়া বলে না কেন? শ্রাবণ ঠোঁট কামড়ে হেসে ফট করেই বলল, কারণ আমরা সমবয়সী, একই ক্লাসে পড়েছি। তারা ঠোঁট উল্টিয়ে মাথা নাড়ালো, এমনিতে তো অন্য কিছু বলার চেষ্টা করছে কিন্তু পারছে না, শেষমেশ বলেই বসলো ধারা। শ্রাবণের দিকে তাকিয়ে বলল, ইকরা আপু ভীষণ ফর্সা সুন্দর, উনি এত ফর্সা কেন, বিদেশিদের মতো? বলতে বলতে নিজের হাতের দিকে তাকালো ধারা। শ্রাবণ চোখ বড় বড় করে তাকালো, কি সর্বনাশ, তার বউ ভেবেছে সাদা চামড়া দেখে শ্রাবণ সে হোঁচট খাবে। শ্রাবণ এবার হাসি আটকাতে পারলো না, হু হু করে হেসে জড়িয়ে ধরলো ধারাকে। ধারার মাথায় আদুরে হাত বুলিয়ে দিয়ে কানে একটা ছোট চুমুকে মিনমিন করে বলল, কবে বড় হবেন ম্যাডাম? কবে বুঝবেন আমার অস্থিরতা? কবে উপলব্ধি করবেন যে আমি আপনাকে ছাড়া কিছুই বুঝি না? কবে উপলব্ধি করবেন যে আমি আপনাকে ছাড়া একদম নিঃস্ব? এই আপনি আমায় জাদু করে বশ করেছেন, এখন যে বিশ্ব সুন্দরীরাও আপনার কাছে তুচ্ছ মনে হয়, দোষ তো আপনারই, নিজের চোখের মায়া আমায় আবদ্ধ করে ফেলেছেন। এখন যে এই শিকল ছাড়া কোনোভাবেই সম্ভব না। তো ধন্যবাদ সবাইকে, আজকের পার্টটি এই পর্যন্তই। পরবর্তী পার্টটির লিঙ্ক কমেন্ট বক্সে দিয়ে দেওয়া হচ্ছে, আপলোড হলেই দেখে নিতে পারবেন। তো সবাই প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আল্লাহ হাফেজ।